ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां প্রণমাম্যহম। আপনাদের কিছু বাড়ির কাজ দেওয়া ছিল, সেগুলি করেছেন কি? হ্যাঁ, কয়েকটা করেছি। আচ্ছা। উম, হুম, এখান থেকে ছিল। কে কে করেছেন? স্যার করেছি। হুম, তাহলে এক একজন করে সকলেই করেছেন নিশ্চয়ই। হুম, না স্যার, হয়নি স্যার আমার। এগুলো তো প্র্যাকটিস করতে হবে। এখন করলে বোঝা যেত সন্ধি বিচ্ছেদ থেকে সন্ধি করাটা সহজ, আর সন্ধি বিচ্ছেদও করা আছে, সেখানে কি সূত্রের দ্বারা সন্ধি হয়েছিল এটা অন্তত বুঝতে পারলে বোঝা যাবে যে হ্যাঁ, ক্লাসটা বোঝা গেছে, তাই তো? এটা তো করা উচিত ছিল সকলেরই। আচ্ছা, প্রথমটা বলুন, ময়া এব ইতি। এখানে দুই জায়গাতেই সন্ধি করে ময়ই বৈতি, ময়ই বৈতে, ইতি নয়, এতে হতো। এখানে ভুল হয়ে গেছিল, এখন খেয়াল হচ্ছে। ময়া এব এতে। ময়া এব এতে। প্রথমে ময়া এব, এখানে কি সন্ধি প্রাপ্ত হচ্ছে? হুম, স্যার ওটা হচ্ছে বৃদ্ধি রেচি, ময়া এবটা। হ্যাঁ, কি করে সমন্বয় করে বলতে পারবেন বৃদ্ধি রেচি সূত্রের অর্থ কি আছে আর এখানে কেন হচ্ছে? স্যার বৃদ্ধি রেচিটা হচ্ছে বাংলাতে বলবো। হ্যাঁ, বাংলাতে বললেও হবে। বৃদ্ধি রেচিটা হচ্ছে যে অ বর্ণের পরে যদি এচ প্রত্যাহার বর্ণ থাকে, হুম, তার মানে এখানে অবর্ণ হচ্ছে ময়া। অবর্ণ ময়া নয় তো, অবর্ণ কি এখানে? আ। আ, হ্যাঁ সরি, আ। অবর্ণ হুম, বলতে আমাদেরকে 18 প্রকার অবর্ণকেই বুঝতে হবে। বুঝতে হবে। আ। আর তারপরে যদি এইচ প্রত্যাহারস্থ বর্ণ থাকে, এইচে হচ্ছে এ চলে আসছে বর্ণটা, মানে এইচ প্রত্যাহারস্থের মধ্যে, আহ, তাহলে তার জায়গায় হচ্ছে অবর্ণ আর এইচ প্রত্যাহারস্থ স্থানে একটি বৃদ্ধি সংযোগ বর্ণের আদেশ হবে, হ্যাঁ, একদম। মানে আ চলে আসছে। হ্যাঁ, না, আ চলে আসছে না, আ চলে এসছে না, মব। ওই ইকার চলে এসছে। হ্যাঁ, আকার ইকা চলে এসছে, আকার ইকারের ওইকা স্থানে চলে। ইকার চলে এসছে। তখন হুম ময় ব ছিল, দিয়ে হুম আকার আর ইকারের স্থানে ওইকার হয়ে ময়ইব, ময়ইব। মাইবা। তারপরে আবার এতে, এখানেও সেম হুম বৃদ্ধি, হুম একই রকম ভাবে। হুম এখানে অবর্ণ বলতে বয়ের পরে যে অকারটা আছে তাকে বুঝতে হবে, এচ হ্যাঁ, বলতে একার, তাহলে একার। অবর্ণাৎ এচি পরে, অবর্ণ হুম থেকে এচ প্রত্যাহারস্থ বর্ণ একার পরে আছে বলে সেই দুই বর্ণের স্থানে, অকার আর একারের স্থানে একটা বৃদ্ধি বর্ণের আদেশ হচ্ছে, ঐকার হচ্ছে, দিয়ে বইতে। তখন হুম ময়েই বইতে, ময়া এব মাইবা। এতে নিহতঃ পূর্বমেব বলছেন না ভগবান। হুম ময়েই হুম বেতে নিহতঃ পূর্বমেব। এরা সকলেই আমার দ্বারা আগে থেকেই হত হয়ে আছে, নিমিত্ত মাত্রম ভবসব্যে সাচিন, অর্জুনকে বলছে, সেখানে এই হুম শব্দটা আছে। এরপরে পরি উপাসতে, এখানে কি হবে? অন্য একজন বলুন, কেউ করেছেন আর?
ইকো আনাচ্ছি হুম, কজন আছে স্যার? হ্যাঁ কি করে? ইকুইভ্যালেন্সি সূত্র কি করে এখানে হচ্ছে এরকম ভাবে বলতে হবে, সূত্রের অর্থ বলে যে এখানে এরকম আছে তাই এখানে হচ্ছে। सर इक के स्थान पे यह आ रहा है ना, या ना, हम्म तो ये अब तो वो पहले चेंज हो सूत्र जा का रहा है। अर्थ क्या है, पहले सूत्र का अर्थ क्या है और अर्थ के साथ समन्वय करके दिखाना पड़ेगा। तो सूत्र का जैसे कि मैं बोल रहा हूँ आप सुनिए ठीक से। जैसे कि सूत्र का यहाँ पर इकोयोनिच सूत्र से कार्य होगा, तो इकोयोनिच सूत्र का अर्थ है इकः स्थाने यण भवति अचि परे, मतलब इक प्रत्याहारस्थ वर्ण के स्थान पे यण प्रत्याहारस्थ वर्ण का आदेश होगा अगर इक प्रत्याहारस्थ वर्ण के साक्षात बाद अव्यवहित पर में अच प्रत्याहार वर्ण रहता है तो यहाँ पर ये अब मैंने जो बोला विधि वाक्य उसका संगठन करना है। तो पहले क्या देखना पड़ेगा कि यहाँ पर एक प्रत्याहारस्थ वर्ण क्या है। तो एक प्रत्याहारस्थ वर्ण है, रेप के बाद जो इकार है वो एक प्रत्याहारस्थ वर्ण है। हाँ हाँ, उसके बाद अच प्रत्याहारस्थ वर्ण ये उकार मिल गया, तो उकार मिल गया। इक के बाद अगर अच रहेगा तो इक के स्थान पर यण प्रत्याहारस्थ वर्ण की आदेश होगी। यहाँ पर इक प्रत्याहारस्थ वर्ण है इकार, उसके स्थान पर यण प्रत्याहारस्थ वर्ण के यकार का आदेश होता है। उसके बाद हाँ, ऐसा बन जाता है। हाँ, यहाँ पर कैसे होगा बोलिए, यहाँ पर वही एक ही सूत्र है। এটাও ये ইকো भी জানা, इको এটাও यानी ইকো है सर। জানা। सर इक में वही, इक का स्थान में यण भवति अच्छी परे, ई का जगह यू हो जा, यह हो जा रहा है। ठीक है। उसके बाद मया अध्यक्षेण, यहाँ पर कौन सूत्र आएगा? এটা আদেন গুণা হবে। ना ना, किस सूत्र से काम होगा यहाँ पर? স্যার এটা অক্ষর সবর্ণে দীর্ঘ। হ্যাঁ, অকস্বরণে দীর্ঘ। অদেং গুণ হয় এটা কোনো সন্ধি বিধায়ক সূত্র নয়, অদেং গুণ হয় একটা গুণ সংজ্ঞা বিধায়ক গুণ সংজ্ঞা সূত্র। সেই সূত্র দ্বারা গুণ সংজ্ঞা কোন কোন বর্ণকে আমরা গুণ বলে জানবো সেটা বলছে। ময়া অধ্যক্ষেণ, এখানে অকস্বরণে দীর্ঘ, অক প্রত্যাহারস্থ বর্ণ হচ্ছে এখানে আ, ময়া তারপরে যে আটা আছে সেটা হচ্ছে অক, তারপরে সবর্ণ অচ আছে অ, তার জন্য অক আর অচের স্থানে একটা সবর্ণ দীর্ঘ আদেশ হয়ে যাচ্ছে, সেই সবর্ণ দীর্ঘ হচ্ছে আ, তাহলে ময়াধ্যক্ষেণ। বেদ অহম, এখানে এটা স্যার সবর্ণ দীর্ঘ। সন্ধিটার নাম কি হলো 4 নম্বরটা? সবর্ণ সন্ধি, সবর্ণ দীর্ঘ সন্ধি। বেদ অহম, এখানেও অকস্বরণে দীর্ঘ বেদ অহম। তারপরে ছয়েরটাও হচ্ছে ইকো জানাচ্ছি, ওটা তো রশ্মি আছে। সাতেরটা সাতেরটা একই হবে স্যার, ইকো জানাচ্ছি। 8 নম্বর, 8 নম্বর এটা পারিনি কেন? উচ্চারণটা কি স্যার? ইকো ইয়ানাচি, ইকো ইয়ানাচি, ইয়ানাচি। আচ্ছা স্যার 7 নম্বরটাও ইকো জানাচ্ছি হবে। হ্যাঁ 8 নম্বরটাও হবে স্যার। 7 নম্বরে দুই জায়গাতে আছে, 7 নম্বরে দুই জায়গাতে আছে। এখানে প্রথমে কি হবে? হ্যাঁ হ্যাঁ, মাত এখানে
কি হয়েছে এখানে? স্যার আগেরটা পারিনি। সহজ তো। স্যার এটা কি ওই এটা আগের হচ্ছে equal- দিনের পড়াটা ছিল ওই স্যার এটা স্যার কি আগের equal দিনে আমি unity ছিলাম না স্যার। এখনই বলে দিলে সকলেই বলবে অত সহজ ছিল। একটু সূত্রটাকে নিয়ে তার জন্য ভাবতে হবে। সূত্রের একটা উদাহরণ নিয়ে চর্চা করলে হবে, সূত্রে আরো কি কি আছে, আরো কি উদাহরণ হতে পারে, অর্থটা কি আছে, তাই না? যেমন এখানে স্যার এটা কি খড়ি চ হবে? এখানে 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 বলছি, এখানে কি হবে? মাঝস্থানী ইতি। হুম স্যার বৃদ্ধির আদৈচ। বৃদ্ধির আদৈছে, এটা কি সূত্র? স্যার এটা গুণসন্ধি তো। না, কে বৃদ্ধির আদৈচ কে বললেন? বৃদ্ধির আদৈচ সূত্রটা কি ধরনের সূত্র, কি কাজ হয় বৃদ্ধির আদৈচ সূত্রের? से सर एक बार वापस बोलेंगे। বৃদ্ধির আদৈচ সূত্রটা কে বলেছেন আগে বলুন, তাকে তার প্রতি কোশ্চেন। বৃদ্ধির আদৈচ এটা কি ধরনের সূত্রের কাজ কি হয়? না স্যার আমি বলেছি, স্যার এটা ভুল বলেছি। হ্যাঁ, তো বৃদ্ধি রেচি এই যদি বৃদ্ধির আদৈচ এর জায়গাতে বৃদ্ধি রেচি বলতে চেয়েছেন, তবুও বৃদ্ধি রেচি এই সূত্রের অর্থ কি? প্রথমেই কন্ডিশন দেখে নিতে হবে। অবর্ণাদচি, এখানে অবর্ণের পরে আছে কি অজ? ই বর্ণ আছে তো। হ্যাঁ স্যার এটা ই বর্ণ রয়েছে। হ্যাঁ তাহলে ই বর্ণের পরে এখানে কি কোন সূত্র কাজে হতে পারে? আচ্ছা, আমরা যে সূত্রগুলো পড়েছি একবার করে লুপ চালিয়ে দেখতেই পারি কেন দেওয়া হয়েছে। স্যার এটা অকস্বর্ণে দীর্ঘ হবে তো? অকস্বর্ণে দীর্ঘ হবে। হ্যাঁ একদম, অকস্য বর্ণে দীর্ঘ। আমি যদি না পাচ্ছি তাহলে আমি যত সূত্র পড়েছি তার মধ্যেই কোনো না কোনো একটা সূত্রের দ্বারা কাজ হয়েছে। সব সূত্র আমাকে এখানে দেখলেই হচ্ছে যে প্রযোজ্য হচ্ছে কিনা। ইকোয়নিসি হবে কি এখানে? ইকের পরে ইকোয়নিসি এখানে বস্তুতঃ প্রাপ্ত আছে, তাহলে ইকের পরে অচ আছে, ইয়নাদেশ প্রাপ্ত হয়েছে, কিন্তু তাকে বাদ করছে একটা সূত্র অকস্য বর্ণে দীর্ঘ। হ্যাঁ স্যার। ঠিক আছে, অকস্য বর্ণে দীর্ঘ এর দ্বারা অকের এটা অক প্রত্যাহারে পড়ছে কিনা এই কার্ডটা? হ্যাঁ স্যার। তারপরে সবর্ণ অচ আছে কিনা? হ্যাঁ স্যার আছে। তাহলে সবর্ণ অচ থাকার জন্য দুটো পরস্পর বর্ণের স্থানে একটা সবর্ণ দীর্ঘের আদেশ হবে। দুটো ইকার মিলে একটা দীর্ঘ ইকার চলে আসবে। এখানে তো বোঝাই গেছে কি হয়েছে। স্থানী ইতি হয়ে গেছে, তারপরে ইতি উপধারয় ইত্যুপধারয় ইকোয়নাচি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এবারে অপশ্যৎ দেব দেবস্য। তাহলে কি কি হলো সন্ধিটা উদাহরণ নামটা কোনটা? 8 নম্বর। হ্যাঁ, কি নাম বললেন? অকস্য বর্ণে দীর্ঘ। অকস্য বর্ণের দীর্ঘ। অকহ সবর্ণে দীর্ঘ। এখানে কি হচ্ছে? অপশ্যাৎ দেব দেবস্য। सर जस्ता संधि होगा यहाँ पे। झलाम जसन्ते जलाम जसन्ते। हाँ देव देवस्य।
তারপরে যথা এধামসি, যথাই ধামসি, এটা 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 বৃদ্ধি রেচি। হ্যাঁ, জগৎ বিপরিবর্ততে, এটাও ঝলং যশে আনতে। হ্যাঁ, পদান্তে ঝল প্রত্যাহারস্থ বর্ণ ত, তার যশ হয়ে যাচ্ছে। যশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরে যদি অস থাকে তাহলেই কিন্তু এখানে হবে, পরে অস থাকতে হবে। অস না থাকলে কিন্তু কোথাও কোথাও গোলমাল হয়, সেটা আমি পরে বলছি, আসবে। গৃহীত্বা এটা নিয়ে এখানে এখানে বৃদ্ধি রেচি। নরকস্য ইদম, এটা লোক হয় সকালে সকালে কি করে নরকস্য ইদম সন্ধি করে কি রূপ হয়েছে, নরকস্য এদম হয়েছে, তাহলে এখানে কি হয়েছে বুঝতে হবে তো। क्या इको यानी क्या होगा? इको यानी जी कैसे? यह ई में कन्वर्ट हो रहा है ना। এটা কি আধগুণা হবে? হ্যাঁ, স্যার এটা আধগুণ হবে স্যার। ঠিক আছে, আধগুণ কি করে বোঝা গেছে তো, সূত্রের অর্থটা বলে সমন্বয় হ্যাঁ স্যার, হ্যাঁ 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 সমন্বয় করুন। আমি বলেছি এটা অবর্ণের পরে যদি অচ থাকে তাহলে স্যার এটা হচ্ছে নরকস্য, মানে নরকস্য অ হচ্ছে, তারপরে অচ প্রত্যয় হচ্ছে ই থাকছে অচের মধ্যে। বলেছে যে তার থেকে অচ প্রত্যয়স্থ বর্ণ দুটির স্থানে একটা গুণ বর্ণের আদেশ হচ্ছে। মানে গুণ বর্ণের মানে হচ্ছে এটা হচ্ছে গুণ বর্ণ হচ্ছে স্যার এগুলো, মানে ওই দীর্ঘ এ আর দীর্ঘ। হ্যাঁ বলুন ছন্দাদি বলো। না না কিছু না কিছু না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এরকম এটা বুঝতে পারলাম না স্যার কিভাবে আধগুণা হলো। ও কি আছে, অবর্ণাদ অচি পরে, অবর্ণের পরে যদি অচ প্রত্যাহারস্থ বর্ণ থাকে তাহলে কি হবে, একটা গুণের আদেশ হবে। সেই অবর্ণের পরে যদি অচ প্রত্যাহারস্থ বর্ণ থাকে, সেখানে অচ প্রত্যাহার বলতে বৃদ্ধি রেচি দিয়ে এচ ভিন্ন হতে হবে, তাই তো। তাহলে এখানে অ আছে নরকস্য, এখানে এই স অন্তস্থ তারপরে অ আছে তো একটা, হ্যাঁ স্যার। সেই অ এর পরে ই, এটা হচ্ছে কি অচ, তার জন্য অবর্ণাদ অচি পরে, অবর্ণের পরে যদি অচ প্রত্যাহারস্থ বর্ণ থাকে এখানে আছে, তাহলে পূর্ব পরের মানে দুটা, সেই দুই বর্ণের স্থানে অকার আর ইকারের স্থানে এখানে গুণের আদেশ হচ্ছে, গুণ হচ্ছে এ, তার আদেশ হয়েছে এখানে, এই জন্য নরকস্যেদম এরকম হয়ে গেছে। স্যার প্রথম তিনটে একবার একটু বলুন না, আমি লিখতে পারিনি স্যার। হ্যাঁ, প্রথম তিনটে একটু বলুন কি কি সন্ধি হলো। প্রথমটা তো বৃদ্ধি রেচি। হ্যাঁ, পুরোটা হয়ে যাক তারপরে বলে দিচ্ছি। তারপরে ইতি অজ্ঞান বিমোহিতাহা, এখানে কি হচ্ছে, विसर्ग लग रहा है सर, विसर्ग संधि होगा। विसर्ग संधि, क्या संधि, विसर्ग संधि, विसर्ग नहीं नहीं স্যার ইকো বৃদ্ধি রেচি হবে না? ইকো জন আছে স্যার। হ্যাঁ, এখানে রূপ তো হয়ে গেছে, রূপ তো এখানে হয়ে গেছে, আর বিসর্গ সন্ধি এখানে তো আমি এখনো পড়াইনি এই সন্ধি। তারপরে শাস্ত্র বিধান উক্তম,
শাস্ত্র বিধান উক্তম, এখানে এখানে আধগুনা। হ্যাঁ স্যার, হুম, এটা আধগুনা হয়ে যায়। হ্যাঁ আধগুণ হয়। ঠিক আছে, অবর্ণের পরে অজবর্ণ আছে, পঁচপন্ন। তাহলে অবর্ণ আর অচের স্থানে একটা গুণের আদেশ হবে। এখানে গুণের আদেশ হয়েছে ওকার, বিধান ওকার। উক্তম হয়ে গেছে। চ এব, এখানে স্যার বৃদ্ধি রয়েছে এটা। বৃদ্ধি রেচি। তারপরে দিয়তে অনুপকারিণে, এখানে কি হয়েছে? স্যার এঙ্গ পদান্ত দতি। হ্যাঁ, পদান্তাৎ ইঙঃ অতিপরে পূর্বরূপম একাদশঃ স্যাৎ। এটা সকলে বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, ওটা আমি করেছি। নিচে অন্যরা ভালো আছে। অন্যরা বুঝতে পেরেছেন কি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও করেছি স্যার। একটু বলুন স্যার, আমি দুটো ক্লাস মিস করেছি না, ওই জন্য বুঝে উঠতে পারছি না। কি হচ্ছে বলুন তো, তাহলে যারা পড়েছেন একজন বলুন। একজন বলুন, এঙ্গ পদান্তাৎ অতি। হ্যাঁ বলছি স্যার, পদান্তে স্যার একার বা উকার পরে যদি হ্রস্ব অবর্ণ থাকে পূর্ব ও পরের স্থানে পূর্বরূপের একাদশ হয়। হুম, মানে স্যার অবর্ণ যদি অন্তে থাকে আর রেং প্রত্যস্ত বর্ণ যদি আগিতে থাকে, এমন ধাতু। হ্যাঁ, পদান্তে যদি এং প্রত্যাহারস্থ বর্ণ থাকে, তারপরে যদি হ্রস্ব অকার থাকে। ঠিক আছে, এখানে বস্তুতঃ কি প্রাপ্ত ছিল কেউ বলতে পারবেন? এখানে কিন্তু এচয় অবয়ব প্রাপ্ত ছিল, তাই তো? এচয় অবয়ব হ্যাঁ স্যার, একটু হ্যাঁ হ্যাঁ তাকে বাদ করে সূত্র আসছে এং পদান্তাৎ অতি। পদান্তে যদি এং প্রত্যাহারস্থ বর্ণ থাকে, এখানে পদান্তে দিয়তে এটা হচ্ছে একটা পদ, তিঙন্ত পদ, তাই তো? সুবন্ত অথবা তিঙন্তকে পদ বলে ব্যাকরণে, আমাদের এই সংস্কৃতে সুবন্ত অথবা তিঙন্তকে পদ বলে, তাই তো? হ্যাঁ স্যার। তো এখানে দিয়তে এটা হচ্ছে তিঙন্ত পদ, সেই পদের অন্তিম বর্ণ কি আছে? এ, যেটা আবার এং প্রত্যাহারে পঠিত। তাহলে পদান্তে এং প্রত্যাহারস্থ বর্ণ এখানে আছে এ, তারপরে হ্রস্ব অকার আছে, এই জন্য কি হবে? পূর্ব রূপের একাদেশ হবে। পূর্বে কি বর্ণ আছে? এ, তারই আদেশ হবে। তার মানে কি? অন্য বর্ণের লোপ হয়ে যাবে। তো দ্বিয়তে এখানেও কিন্তু অকারটা লোপ হয়ে গেছে, দিয়ে সেই অকারটা যেহেতু এখানে ছিল, সেটা বোঝানোর জন্য এখানে একটা লুপ্ত অ এই চিহ্নটা দেওয়া হয়। দ্বিয়তে নুপকারিণে, উচ্চারণ কেমন হবে? দ্বিয়তে নুপকারিণে। সন্ধিটার নাম কি হচ্ছে? এং পদান্ত অতি লোপ নাকি? এরকম ভাবে প্রত্যেকটা সন্ধির আলাদা আলাদা নাম হয় না, এটাকে আমরা পূর্বরূপ সন্ধি বলতে পারি। ঠিক আছে, পূর্বরূপ সন্ধি কি হবে? পূর্বরূপ একাদেশ সন্ধি বলা যেতে পারে। কি বলুন? হ্যাঁ ঠিক স্যার। আছে স্যার। হ্যাঁ, কি সন্ধি বলে? পূর্বরূপ একাদেশ সন্ধি। এটা বিধি সূত্র। কোনটা? এং পদান্ত দতি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিধি সূত্র। তারপরে অসৎ ইতি উচ্যতে, অসৎ ইতি উচ্যতে। অসৎ ইতি এখানে কি? যস্ত্ব, আর ইতি উচ্যতে এখানে ইকোয়নচি। হৃদ্দেশে অর্জুন, এটা सर এটা ওই इसमें क्या এং दो পদা संधि हो रही है? সেটাও পূর্বরূপ একাদেশ স্যার। স্যার এটা এঙ্গ পূর্বরূপ, পদান্ত ঠিক। দতি বা পূর্বরূপ একাদশ সন্ধি। হ্যাঁ, পূর্বরূপ একাদেশ সন্ধি। তারপরে তৎ যুক্ত জ্ঞানম, হ্যাঁ এটা বলুন তো। এটা ছালাং দাসান্তে।
না না, ঝলাম যশন্তি কি করে হয়? ও না না স্যার, স্যার এটা চ্যুত হয়েছে, তো হ্যাঁ, চ্যুত তো হয়েছে, হ্যাঁ সুনাস স্যার। চু। ঠিক আছে, পরে এখানে এটা ভাঙলে কি পাবে? জ পাওয়া যাবে। তাহলে বর্গের পাওয়া যাবে। চ বর্গের যোগে কি হচ্ছে? ত বর্গের স্থানে চ বর্গের আদেশ হয়, তাহলে দয়ের হ্যাঁ জায়গাতে চ বর্গের আদেশ হলে কি হবে? জ হবে। তৎ জ্ঞানম তু অনাবৃত্তিম। স্যার এটা আরেকবার একটু বলুন, এই দয়ের জায়গায় যে জ আসছে ওটা। স্তোহ চুনাশ্চুহ একটা সূত্র ছিল তো। হ্যাঁ হ্যাঁ হুম? হ্যাঁ। সকার আর ত বর্গের স্থানে সকার আর চ বর্গের আদেশ হবে যদি পরে হুম, সকার আর চ বর্গ থাকে। চ তাহলে বর্গ এখানে থাকে। এই যে দ আছে, তদ এখানে দটা ত বর্গের মধ্যে পড়ছে, হ্যাঁ আর পরে এখানে কি আছে? বর্গীর্য আছে, হুম হুম। সেটা চ বর্গের মধ্যে জড়িয়ে পড়ছে। আছে, হ্যাঁ। এই জন্য এখানে স্তোষ চুনাশ্চু এর দ্বারা দয়ের জায়গাতে চ বর্গের আদেশ হবে, তো দয়ের জায়গায় চ বর্গের আদেশ হলে জ হবে তৎ জ্ঞানম, তৎ জ্ঞানম। আর তু অনাবৃত্তিম, এখানে কি হয়েছে? স্যার এটা ইকো এনার্জি। হ্যাঁ, ইকুয়াল এনেছি। ঠিক আছে, তাহলে এরকম এটা করতে সুবিধা বেশি, তাই তো? হ্যাঁ স্যার, এটা সুবিধা বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে আজও কিছু আমি প্র্যাকটিস করার জন্য শেষের দিকে দেবো বা বুধবারে দেবো। ঠিক আছে, আজকে অনেকটা সময় চলে স্যার গেছে এই এখন। ব্যাপারে স্যার প্রথম থেকে একটু বলবেন স্যার, আমি তো একটু মানে লেটে জয়েন করলাম, স্যার একটু প্রথম থেকে বলুন না। এগুলো হ্যাঁ স্যার, এটা একটু বলে দিন, মানে আমি ওই মৎস্থানানি এইখান থেকে করেছি আর কি, জয়েন করেছি, তার আগে থেকে যদি একটু বলেন আর কি। এখানে ময়া এব এতে বৃদ্ধি রয়েছে, এই সূত্রের দ্বারা এখানে বৃদ্ধি হয়েছে দুই জায়গাতেই। ময়া এব এখানেও ময়েইব হয়েছে, তারপরে তার সঙ্গে এতে যোগ করে ময়েই বইতে। উভয় জায়গাতেই বৃদ্ধি রয়েছে, এর দ্বারা বৃদ্ধি হয়েছে। পরি উপাসতে এখানে ইকোয়নেছি এর দ্বারা ইকারের স্থানে ইকারাদেশ হয়েছে, পরি উপাসতে হয়েছে। যজন্তি অবিধি পূর্বকম, এখানেও ঠিক সেরকমই ইকের স্থানে ইণাদেশ হয়েছে, যেহেতু পরে আছে ইকোয়নেছি, এই সূত্রের দ্বারা এখানে ইণাদেশ হয়েছে যজন্তি অবিধি পূর্বকম। তারপরে ময়া অধ্যক্ষেণ, এখানে অকস্বরণে দীর্ঘ, হ্যাঁ সবর্ণ দীর্ঘ হয়েছে। বেদ অহম, এখানেও সবর্ণ দীর্ঘ হয়েছে। তারপরে তদ্ভবতি অল্প মেধসাম, তদ্ভবতি ইক আছে, অচ আছে, জনাদেশ হয়েছে ইকোয়নেছি এই সূত্রের দ্বারা। নাস্তি অত্র, এখানেও নাস্তি অত্র ইকোয়নেছি এর দ্বারা জনাদেশ হয়েছে নাস্তি অত্র। তাহলে আগে ঠিক আছে। প্রথম তিনটা কেউ একজন জিজ্ঞেস করছিলেন, লিখে নিয়েছেন তো এবারে? আচ্ছা এই তিনটে না, পরের চাই। যথা এধাংসি, হ্যাঁ হ্যাঁ, এখানে যথা এধাংসি, হ্যাঁ বৃদ্ধি রেচি, বৃদ্ধি রেচি। জগৎ বিপরিবর্ততে ঝলাম যশন্তে গৃহীত্বা এতানি, এখানেও বৃদ্ধি রেচি। বস্তুত এটা বাড়ির কাজ। এখানে এরকম ভাবে শুনে শুধু সূত্রটা লিখে নিলে এরকম ভাবে হবে না। লক্ষণ সূত্রের যে অর্থ বলছে সেই অর্থের সঙ্গে সমন্বয় করে নিজেকে দেখতে হবে, তাহলে শিখতে পারবেন। স্যার আমি দেখে নেবো, আমি দুটো ক্লাস মিস করেছি, আমি একটু বুঝতে ওই জন্য গন্ডগোল হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজের পড়া শুরু হবে আমাদের। আজের আমাদের সূত্র আসছে তোর লি। তোর লি, তোর লি, এই সূত্রটা হচ্ছে বিধি সূত্রের মধ্যে পড়ে। এখানে তোহ লি, তোহ লি এরকম সন্ধিচ্ছেদ আছে। তোহ এখানে ষষ্ঠীর এক বচনের রূপ। মূল প্রাতিপদিক কি হবে তাহলে? তু, কু চু টু তু পু, এগুলো পড়েছি তো আমরা। তো ঠিক এখানে হচ্ছে সেরকম তু আছে, তার ষষ্ঠীর এক বচনে হচ্ছে তোহ। মানে তু মানে কি? ত বর্গস্য, তোহ মানে ত বর্গ। ঠিক আছে। তারপরে কি আছে? লি, লি এখানে লয় হলন্ত, এটা হচ্ছে প্রাতিপদিক।
এখানে মূল প্রাতিপদিক কি হবে? লয় হলন্ত। তার সপ্তমীর এক বচনে লি এই রূপটা হচ্ছে তোহ লি। লি মানে হচ্ছে লোকার, লোকারে। লি মানে কি? লোকারে। লি মানে এখানে লোকারে। ঠিক আছে, তাহলে সূত্রের থেকে আমরা দুটো পদ পেয়েছি, একটা হচ্ছে তৌহ আর একটা হচ্ছে লি। তৌহ মানে হচ্ছে তবর্গস্য, লি মানে হচ্ছে লোকারে। ঠিক আছে, একটা সূত্র আছে এর আগে, অনুস্বারস্য ইহি পরসবর্ণ। এর আগে মানে অষ্টাধ্যায়ীতে যেখানে আছে তার আগে একটা সূত্র আছে অনুস্বারস্য ইহি পরসবর্ণ। এই সূত্রটা আমরা পরবর্তীকালে পড়ব। সেই সূত্র থেকে পরসবর্ণ এই পদটা এখানে অনুবৃত্তি হয়ে চলে আসছে। এখন সূত্রে আমাদের তিনটি পদ হচ্ছে তোহ, লি, পরসবর্ণ। তোহ এখানে ষষ্ঠী আছে আর এটা বিধি সূত্র। এই জন্য আমরা জানি যে বিধি সূত্রে যদি কোনো ষষ্ঠান্ত পদ থাকে তাহলে আমরা সাধারণভাবে একটা নিয়ম বলেছিলাম, মনে আছে তো? স্থানে আসে। স্থানে। তাহলে তৌহ মানে তবর্গস্য, তারপরে আমরা কি করব? স্থানে নিয়ে চলে আসবো। লকারে মানে লকারে পরে, লকার যদি পরে থাকে, কার পরে থাকতে হবে? তাহলে তবর্গের পরে থাকতে হবে। ঠিক আছে, এই জন্য সূত্রের অর্থ এরকম ভাবে আসবে এখানে, তবর্গস্য স্থানে লকারে পরে পরসবর্ণঃ ভবতি, পরসবর্ণঃ ভবতি। ঠিক আছে, তার অর্থ কি? তবর্গের পরে যদি লকার থাকে তাহলে সেই তবর্গের স্থানে পরের পরবর্ণ, যেটা পরবর্ণ কি হবে? সবসময় লকারেই হবে। সেই লকারের একটা সবর্ণের আদেশ হবে। ঠিক আছে, কি বোঝা গেল কি? তবর্গের পরে, হ্যাঁ বলুন। सर आप बोल रहे हो इसमें त वर्ग के बाद लकार होगा तो लवर्णी होगा, लवर्णी लेना होगा हमको। हाँ, तो लवर्ण का एक सवर्ण की आदेश होगी तवर्ग के स्थान पर। जैसे कि उदाहरण आ रहा है, तवर्गेर परे यदि लोकार থাকে সেই লোকারের সবর্ণের আদেশ হবে তবর্গের যে বর্ণ আছে তার স্থানে। যেমন উদাহরণ আগে দেওয়া আছে বাংলাতে, তবর্গের পরে লোকার থাকলে তবর্গের লকারের সবর্ণ কথাটার অর্থটা কি, মানে মানেটা কি, এগুলো কোনগুলোকে বলা হয়? সবর্ণ মানে বলা হয়েছে তো আগে। হ্যাঁ, সবর্ণ মানে জানি, লকারের সবর্ণ বলতে। হ্যাঁ, এরপরে এখানে আগে বলা হয়নি, আমরা সবর্ণ বলতে অচেরই শুধুমাত্র ভেদ দেখেছিলাম, তাই তো? ফল বর্ণের আমরা সবর্ণ খুব একটা দেখিনি, দেখেছিলাম মানে বর্গের মধ্যেই দেখেছিলাম, মানে কয়ের 5টা সবর্ণ, হ্যাঁ, চয়ের 5টা সবর্ণ, এরকম ভাবে আমরা বর্গস্থ যে সকল বর্ণ তাদেরই সবর্ণ সম্বন্ধে আলোচনা করেছিলাম। বলেছিলাম কুচুটু তুপু এতে উদিত হ। তাহলে ক এটা তার নিজের সমস্ত তার সবর্ণ কে কে হবে? খ, গ, ঘ, গ। চকারের সবর্ণ কি হবে? ছ, জ, ঝ, ঞ। এরকম আমরা দেখেছিলাম। কিন্তু ল এরকম আরো কিছু বর্ণ আছে, যেমন বলে দিচ্ছি য়, ব, ল। এগুলো কোনো বর্গের মধ্যে গঠিত হয়নি, তাহলে এদের সবর্ণ আছে কি না? তো এই জন্য বলা হচ্ছে এদেরও সবর্ণ হয় কি অনুনাসিক আর অনুনাসিক ভেদে। এরকম একটা বাক্য আছে, অনুনাসিক অনুনাসিক ভেদেন যবলাহ দ্বিধা। যবলা মানে য়, ব, ল, এই তিনটা বর্ণের কটা ভেদ হবে? একটা করে ভেদ আছে, দুটা করে ভেদ হবে। ইয়কারের দুটা ভেদ, একটা অনুনাসিক য়, একটা অনুনাসিক য়। বকারেরও দুটো বর্ণ, দুটো সবর্ণ, অনুনাসিক ব, অনুনাসিক য়, ব। ঠিক তেমনি লকারেরও অনুনাসিক ল, অনুনাসিক ল। এরকম ভাবে য়, ল এই তিনটা বর্ণেরও দুটি করে ভেদ আছে, মানে এটা টোটাল 6টা হবে। বোঝা গেল কিনা? सर एक बार लिख के दिखाइए ना, थोड़ा लिख के एक्सप्लेन कीजिए ना सर।
স্যার এটা বলেছিলেন আপনি অনেক আগে একবার। হ্যাঁ, প্রথম দিকে একবার বলেছিলাম। একবার বলেছিলেন স্যার। হ্যাঁ, যেমন অচ বর্ণের আমরা ভেদ দেখেছি তো, হুম, অচ বর্ণের অকারের 18টা ভেদ দেখেছি, সেখানে অন্তিম ভেদগুলো কি দেখেছিলাম? অনুনাসিক অ আর অননুনাসিক অ। হুম, ঠিক আছে, ঠিক তেমনি ইয়কারেরও একটা অনুনাসিক ভেদ হয়, ইয়কারকেও নাকের দ্বারাও উচ্চারণ করা যেতে পারে। হুম, ঠিক তেমনি অন্তস্থ ব আর ল এদেরও হচ্ছে অনুনাসিক আর অননুনাসিক ভেদ হতে পারে। যেমন অনুনাসিক এটা হলো, অননুনাসিক হচ্ছে এই য়, আর এটা হচ্ছে অনুনাসিক য়। ঠিক তেমনি বয়ের ক্ষেত্রেও অননুনাসিক ব, আর এখানে বস্তুতঃ এটা ভাঙলে কিন্তু মাঝে একটা অকার দেখা যাচ্ছে, বস্তুতঃ অকার থাকবে না, শুদ্ধ যে য় ফলন্ত য় সেটাই হচ্ছে অনুনাসিক হবে। কোথায় হবে তার কাজ পরে আমরা যখন এই সূত্রটা পড়বো, অনুস্পরস্তে এই পরসবর্ণ, তখন আমরা অন্তস্থ অ আর ব এর উদাহরণ দেখব। এখন আমাদের শুধু এর উদাহরণ দেখতে হবে, লয়ের উদাহরণের জন্য এখন আমাদের কাজে লাগবে। তাহলে ল হচ্ছে দুই ধরনের, একটা অনুনাসিক ল আর একটা হচ্ছে অননুনাসিক ল। ঠিক আছে, তাহলে লয়ের সবর্ণকে অনুনাসিক ল আর অননুনাসিক ল। বাকি যে দুটো বর্ণ আমরা অন্তস্থ য় আর অন্তস্থ ব, তার উদাহরণ যখন আমরা এই সূত্রটা পড়বো অনুস্পরস্য এই পরসবর্ণ, তখন আমরা লক্ষ্য করব। আর আপনারাও যখন গীতা ক্লাস করছেন বা পড়ছেন, সবসময় অনেক জায়গাতে উচ্চারণ আসবে, তার ফলেও এই সূত্রের দ্বারা যে সেখানে কাজ হয়েছে সেটাও বুঝতে পারবেন। তাহলে কি বলা হচ্ছে যে ত বর্গের পরে যদি ল থাকে, তাহলে সেই লয়ের সবর্ণ কে অনুনাসিক ল আর অনুনাসিক ল তার আদেশ হবে। তার আদেশ হবে কার জায়গাতে? ত বর্গের যে বর্ণ আছে তার স্থানে। ঠিক আছে, যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, তদ্যুক্ত লয়ঃ আছে এখানে, তদ্যুক্ত লয়ঃ। তদ এখানে যে দটা আছে সেটা ত বর্গের বর্ণ কিনা? হ্যাঁ স্যার। ত বর্গের বর্ণ। তারপরে যে ল আছে সেটা লি, যে আমরা বলছি লকার, তাই তো? তাহলে ত বর্গের পরে সাক্ষাৎ ল আছে। ঠিক আছে, এখন এই ত বর্গের জায়গাতে, দয়ের জায়গাতে লয়ের একটা সবর্ণের আদেশ হবে। এখন লয়ের সবর্ণ কি কি আছে? লয়ের দুটো সবর্ণ, একটা হচ্ছে অনুনাসিক, একটা অনুনাসিক। অনুনাসিক অনুনাসিক। হ্যাঁ, তাহলে অনুনাসিক ল অথবা অননুনাসিক লয়ের এই দয়ের জায়গাতে আদেশ হবে। এখন কোন বর্ণটার আদেশ হবে? অনুনাসিক লয়ের লয়েরই অনুনাসিক, যেটা অনুনাসিক হবে। কি করে দেখতে হবে তার জন্য? না, হ্যাঁ, সাম্য দেখতে হবে, সাম্যতা। এই যে এখানে দটা আছে, সেই দটা, দয়ের উচ্চারণ স্থান কি আছে? দন্ত। দন্ত। আর লয়ের যে দুটো ল সবর্ণ বলছি, একটা অনুনাসিক ল, আর একটা হচ্ছে অননুনাসিক ল। সেই অননুনাসিক যে ল, তার উচ্চারণ স্থান কি? স্যার একটা তো লিতু লসানাং তালু হচ্ছে ল। না, লিতু লসানাং দন্তা। আচ্ছা, দন্তা, সরি। আর হচ্ছে অনুনাসিকটা হচ্ছে নাসিকা। তাহলে অনুনাসিক লয়ের উচ্চারণ স্থান কি কি হচ্ছে? দন্ত প্লাস নাসিকা। নাসিকা। দন্ত প্লাস নাসিকা। আর অননুনাসিক যে ল, শুদ্ধ যে ল, সেই লয়ের উচ্চারণ স্থান কি হচ্ছে? ওটা শুধু দন্ত হবে। দন্ত হচ্ছে। তাহলে সামঞ্জস্য কার সঙ্গে আছে? এই দয়ের সামঞ্জস্য কোন লয়ের সঙ্গে আছে? যেটা শুধু দন্ত, অনুনাসিক দন্ত। না, অনুনাসিক লয়ের সঙ্গে আছে কি? না, অনুনাসিক লয়ের সঙ্গে আছে। স্যার অনুনাসিক হবে স্যার। ঠিক আছে, তার জন্য এই দয়ের জায়গাতে অননুনাসিক লয়ের আদেশ হয়েছে, দিয়ে কি হয়েছে? তল আর প্লাস ল ছিল,
লয় ছিল, সেখান থেকে আবার কি হলো, তল্লয়। বোঝা গেল তো? ঠিক তেমনই এখানেও জগৎ যুক্ত লয়, এই জায়গাতেও প্রথমে কি হবে, জগৎ যুক্ত লয় এই জায়গাতেও প্রথমে ত আছে যেটা, প্রথমে কি আছে এখানে, জগৎ যুক্ত লয়। এখানে জগৎ এটা পদান্তে ত আছে, ঝল বর্ণ, তার জন্য ঝলাম যশন্তের দ্বারা আগে এখানে কি হবে, জগৎ হয়ে যাবে, তারপরে লয় থাকবে, এরপরে আমাদের এখানে জগৎ লয় এরকম কাজ হবে। এখানেও যেখানে ত আছে প্রথমে, সেখানে কিন্তু আগে কি হবে, ঝলাম যশন্তে আসবে। হ্যাঁ, এখানেও বস্তুত এখানেও আগে কি ছিল, প্রথমে তৎ ছিল, তারপরে সেখান থেকে তদ এসছে ঝলাম যশন্তে, মাঝে স্টেপটা এখানে একটা দেয়নি, এখানে স্টেপটা সেরকম মাঝে একটা প্রথম থেকেই স্টেপটা করা আছে, ঠিক আছে। তদ লয় জগল লয় উল্লাস, উদ যুক্ত লাস, উদ এটা হচ্ছে উপসর্গ, উদ উপসর্গ তো, তার থেকে লাস উল্লাস, তদ যুক্ত লীলা তল্লীলা, বিদ্যুৎ যুক্ত লেখা বিদ্যুৎ লেখা, ঠিক আছে। সব জায়গাতে এরকম ভাবে তোর লি এই সূত্রের দ্বারা পরসবর্ণের আদেশ হয়েছে। এখন একটা প্রয়োগ আছে, বিদ্বান লিখতি। এখানে বিদ্বান যে নটা আছে সেই নটা তবর্গ কিনা, তারপরে এখানে ল আছে কিনা, হ্যাঁ। এখন এই তবর্গের স্থানে, নয়ের স্থানে লয়ের যে সবর্ণ আছে সেই সবর্ণের মধ্যে একটা সবর্ণের আদেশ হবে। এখানে কোন সবর্ণটা আসবে, স্যার এটা অনুনাসিক আসবে, যেহেতু দন্ত নটা অনুনাসিক। হ্যাঁ একদম ঠিক। বাকিটা বুঝতে পারলেন কি? উচ্চারণের স্থান দেখতে হবে, তো দন্তন্যের উচ্চারণ স্থান কি আছে, দন্ত প্লাস নাসিকা। লয়ের যে দুটো সবর্ণ আছে, অনুনাসিক ল, অনুনাসিক ল, অনুনাসিক লয়ের উচ্চারণ স্থান আছে দন্ত প্লাস নাসিকা, তার জন্য এখানে সাম্যকার আছে, অনুনাসিক লয়ের আছে, এই জন্য নয়ের স্থানে অনুনাসিক লয়ের আদেশ হয়েছে বিদ্বান লিখতি। বিদ্বান লিখতি এখানে একটা অনুনাসিক উচ্চারণ হবে। ঠিক তেমনি মহান, স্যার এখানে অনুনাসিক ল কি ওই লয়ের মাথায় যে চন্দ্রবিন্দুটা হলো ওইটা তো, এটা অনুনাসিক চিহ্ন। এরকমই হচ্ছে কি মহান লাভ, মহান লাভ, ঠিক আছে। এই তরলি সূত্রের এরকম অনেক জায়গাতেই আমরা দেখতে পাই, এই সূত্রের উদাহরণও অনেক প্রসিদ্ধ। এরপরে সূত্র আসছে ঝয় হন্যতরস্যাম। ঝয় হহ অন্যতরস্যাম, এরকম ছেদ হবে। এটা হচ্ছে এক ধরনের বিধি সূত্র। ঝয় এখানে পঞ্চমীর এক বচন আছে, হহ এখানে প্রথমার এক বচন আছে, আর অন্যতরস্যাম এটা সপ্তমীর এক বচন নয়, এটা হচ্ছে অব্যয়। ঝয় হহ অন্যতরস্যাম, এই সূত্রেও আমরা আগে একটা সূত্র পড়েছিলাম, উদস্থাস্তম্ভ পূর্বস্য, সেখান থেকে পূর্বস্য এই ষষ্ঠন্ত পদের অনুবৃত্তি হবে, আর অনুস্বরস্য এই পরসবর্ণ, সেখান থেকে পরটা বাদ দিয়ে শুধু সবর্ণ এটা অনুবৃত্তি এখানে চলে আসবে। এখন এই সূত্রে টোটাল কটা পদ হচ্ছে তাহলে, ঝয় হহ অন্যতরস্যাম পূর্বস্য সবর্ণ, ঠিক আছে। এখন সূত্রে আমরা দেখব যে ঝয় এখানে পঞ্চমী বিভক্তি আছে, আর আমরা জানি যে
কোনো বিধিসূত্রে যদি পঞ্চম্যন্ত পদ থাকে, সেই পঞ্চম্যন্ত পদের পরে পরস্য একটা পদ চলে আসে। তো এখানেও আমরা দেখেছি এখানে পরস্য এই পদটা চলে এসছে। এটা কার সঙ্গে সম্বন্ধ হবে? তাহলে হস্য, এখানে হস্য এখানে বস্তুত ষষ্ঠী আছে। ষষ্ঠীর এক বচন হ প্রাতিপদিক, হয় হলন্ত প্রাতিপদিক, তার ষষ্ঠীর এক বচনে কি হবে? অহ, মানে স্য, মানে হকারস্য। তার সঙ্গে সম্বন্ধ হচ্ছে পরস্য এই শব্দটার। তাহলে ঝয়ঃ পরস্য, হস্য এখানে আবার ষষ্ঠী আছে। তাহলে কোনো বিধিসূত্রে যদি ষষ্ঠী অন্ত থাকে, স্থানে চলে আসে, স্থানে চলে এসছে। অন্যতরস্যাম এর অর্থ হচ্ছে, অন্যতরস্যাম মানে হচ্ছে বিকল্প। ঠিক আছে, বিকল্প মানে আমরা বলেছিলাম যে একবার যে কার্যের বিধান করা হচ্ছে সেটা যদি বিকল্পে হয়, তাহলে একবার সেই কাজ হবে আর একবার সেই কাজ হবে না। সেটাই হচ্ছে বিকল্প শব্দের অর্থ। তাহলে ঝয়ঃ পরস্য হস্য, পূর্বস্যের সঙ্গে সবর্ণ এর অন্বয় হয়ে যাবে, দিয়ে পূর্ব সবর্ণ আর ভবতি একটা ক্রিয়াপদ আমরা নিয়ে চলে আসি। এই জন্য সূত্রের অর্থ আসছে ঝয়ঃ পরস্য হস্য স্থানে বিকল্পেন পূর্ব সবর্ণ ভবতি। মানে ঝয় প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি হ থাকে, তাহলে সেই হয়ের জায়গাতে কি হবে? পূর্ব সবর্ণ হবে। পূর্ব বর্ণ বলতে ঝয় প্রত্যাহারস্থ যে বর্ণ, সেই বর্ণের একটা সবর্ণের আদেশ হবে। এখানে পূর্ব সবর্ণ, আগে কিন্তু পরে সবর্ণ ছিল। পরের বর্ণের যেটা সবর্ণ, সেই সবর্ণের আদেশ হবে পূর্ব বর্ণের স্থানে বলছিল। এখন হকারের জায়গাতে পূর্ব বর্ণের স্থানে যে বর্ণ আছে, তার যে সবর্ণ, সেই সবর্ণের আদেশ হবে হয়ের স্থানে। ঠিক আছে, তাহলে ঝয় প্রত্যাহারস্থ, স্যার আরেকবার বলেন। ঝয় প্রত্যাহার, হ্যাঁ বলুন। ঝয় প্রত্যাহারস্থ যে বর্ণ, তারপরে যদি হকার থাকে, তাহলে সেই হকারের স্থানে ঝয় প্রত্যাহারস্থ বর্ণের যেগুলো সবর্ণ, সেই সবর্ণের একটা অন্যতম সবর্ণের আদেশ হবে হকারের স্থানে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই জন্য এখানে বাংলাতে অর্থ বলা হচ্ছে ঝয়ের পরে হকারের স্থানে বিকল্পে পূর্ব সবর্ণ হয়। পূর্ব সবর্ণ হয় বলতে পূর্বের বর্ণ ঝয় প্রত্যাহারস্থ কোনো বর্ণই হবে, তার যেটা সবর্ণ, সেই সবর্ণের একটা আদেশ হবে হকারের স্থানে। তাহলে যোগ্য যেরকম সবর্ণ আছে তার আদেশ হবে। উদাহরণ দেখলে আমরা আরো স্পষ্ট করে বুঝতে পারবো। সেই সূত্রের উদাহরণ দেওয়া হয়েছে, রূপ আছে বাক যুক্ত হরিহি। বাচ শব্দ, তার প্রথম আর এক বচনে কি রূপ হয়? বাক। ঠিক আছে, প্রথম আর এক বচনে কি হয়? বাক। হ্যাঁ স্যার, বাক হয়। ঠিক আছে, বাক এটা পদান্তে বিদ্যমান, এখানে যে কটা সেটা পদান্তে বিদ্যমান ঝল, তার জন্য তার কি হয়ে যাবে? জস্ত হয়ে যাবে, দিয়ে বাঘ হয়ে যাবে। তারপর এখানে হরি শব্দ আছে, তাহলে বাঘ যুক্ত হরি, এই স্থিতি এখন আমাদের কাছে এসছে। এখন বাঘের যে গটা আছে, সেই গটা ঝয় প্রত্যাহারে পড়ছে কিনা? হ্যাঁ স্যার, পড়ছে পড়ছে। ঝভই ঘড় ধস জব গড দশ, তারপরে আরো আছে। এখন তাহলে ঝয় প্রত্যাহারস্থ বর্ণ এখানে কি পেলাম আমরা? গ, তাই তো? গ, হ্যাঁ। তারপরে হ আছে কিনা? হ্যাঁ স্যার আছে তো? স্যার হ আছে, হ আছে। হ আছে। তাহলে কি বলেছিলাম? ঝয় প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি হ থাকে, তাহলে এখানে ঝয় প্রত্যাহারস্থ বর্ণ আছে গ, তারপরে হ আছে। তাহলে সেই হয়ের স্থানে কি হবে? পূর্ব সবর্ণ আর সবর্ণের আদেশ হবে। পূর্ব সবর্ণের আদেশ হবে বলতে পূর্ব বর্ণ যেটা আছে, ঝয় প্রত্যাহারস্থ বর্ণ আছে গ, তার যেটা সবর্ণ। এখন গয়ের সবর্ণ কি কি আছে? ক খ গ ঘ ঙ। এখন যার স্থানে আদেশ হবে, তাহলে অনেকগুলো সবর্ণ আছে, তার মধ্যে একটা অন্যতম বর্ণের আদেশ করতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদেরকে উচ্চারণ স্থান প্রয়ত্ন দেখতে হবে। তাহলে এখন আমাদের হয়ের প্রথমে উচ্চারণ স্থান আর প্রয়ত্ন দেখতে হবে। হয়ের উচ্চারণ স্থান কি আছে? কণ্ঠ।
হুম, ক খ গ ঘ গ এদের উচ্চারণ স্থানও কণ্ঠ, তারপর উচ্চারণ স্থান দেখে কাজ হবে না। আভ্যন্তর প্রয়ত্ন, তো কাদয়ম অবসান স্পর্শাহ, এই হচ্ছে স্পর্শ বর্ণ, আর এই হচ্ছে বিবৃতম উষ্মনাম, বিবৃত। আভ্যন্তর প্রয়ত্ন দেখেও কাজ হচ্ছে না, তাহলে কি করতে হবে আমাদের? বাহ্য প্রয়ত্ন দেখতে হবে। এখন বাহ্য প্রয়ত্ন আমরা দেখবো, হয়ের বাহ্য প্রয়ত্ন কি কি আছে। এখানে আমরা দেখব হয়ের বাহ্য প্রয়ত্ন কি আছে, কি কি আছে। স্যার সংবার নাদ ঘোষ। হ্যাঁ, সোমবার নাথ ঘোষ, আর মহাপ্রাণ। মহাপ্রাণ। এরপরে আমাদেরকে গয়ের যে বর্ণ সবর্ণ আছে ক, তার দেখতে হবে, তার এখানে মিলছে কিছু। গয়ের বাহ্য প্রয়ত্ন কি কি আছে। আমাদের কাছে দুটো প্রধানত সোমবার নাথ, হ্যাঁ, সোমবার কি করে কয়ের ও স্যার সোমবার। স্যার কয়ের হচ্ছে বিবার শ্বাস অঘোষ। অঘোষ। ক্ষয়ের দেখতে হবে, ক্ষয়েরও তো বিবার শ্বাস অঘোষ। হ্যাঁ। গয়ের গয়ের কি? গয়েরও একই হবে তো। হ্যাঁ স্যার একই হবে। স্যার একই হবে, বিবার শ্বাস অঘোষ। তাহলে ঘয়ের কি আছে দেখতে হবে এবারে। ঘয়েরও তো একই। হ্যাঁ স্যার সংবার নাদ ঘোষ। সংবার হবে, সংবার নাদ ঘোষ। তার সঙ্গে মিলছে তাহলে ঘয়ের, ঘয়ের সঙ্গে, ঘয়ের সাথে। ঠিক আছে। তাহলে গয়ের যে সবর্ণ ঘ, তার সঙ্গে সামঞ্জস্য আছে বলে হয়ের স্থানে কি হবে? ঘ হয়ে যাবে, দিয়ে বাঘ যুক্ত ঘরিহি, বাঘ ঘরিহি, এই রূপটা হচ্ছে, ঠিক আছে। আর কি বলেছিল? বিকল্পে সবর্ণের আদেশ হয়। পূর্ব সবর্ণ কি হবে? বিকল্পে হবে। তাহলে এক পক্ষে পূর্ব সবর্ণ হলো, যে পক্ষে পূর্ব সবর্ণ করা হয়েছে সেখানে কি হবে? বাঘ ঘরিহি, এই রূপটা হলো। আর বিকল্প হবে মানে কি, এক পক্ষে সব পূর্ব সবর্ণ হবে না, যেমন আছে তেমনই থাকবে। সেই পক্ষে কি রূপ হবে? বাঘ হরিহি, এরকমই থাকবে, ঠিক আছে। তাহলে বাঘ হরিহি ইত্যত্র সন্ধৌ কতি রূপানি কানিচ তানি, একটা প্রশ্ন আসতেই পারে, মানে এই ধরনের প্রশ্ন আসবে আর কি, এটাই আসবে এরকম নয়, এই ধরনের প্রশ্ন হতে পারে। এই উদাহরণটা তাহলে স্যার কতগুলো রূপ হবে স্যার এখানে? দুটো। বাঘ হরি এইখানে কটা রূপ হবে আর কি কি? বাঘ হরি এবং বাঘ হরি, আর বাঘ হরিহি, বাঘ হরিহি। এই উদাহরণটা থাকবে না, এরকমই এই সূত্রেরই অন্য উদাহরণ থাকবে, যেটা এখনো পর্যন্ত হয়তো কেউ দেখেনি বা সেরকম উদাহরণ থাকবে। হ্যাঁ স্যার, তাহলে এখানে কি স্যার দুটো সূত্র কাজ করে? দুটো হবে তো স্যার? কি দুটো ভেদে একটা আর বাঘ হরি। ঠিক এমনই ঠিক হচ্ছে এখানেও। তৎযুক্ত হানিহি, এই জায়গাতেও হয়ের জায়গাতে কি হয়ে যাবে? ধ হয়ে যাচ্ছে, তদ্ধানিহি। এরকমই আমাদের একটা সূত্র পড়েছিলাম, মনে আছে? দূরাত ধুতে চ, আছে কি? সেটা আগের দিন হয়েছিল না? না না, আগের দিন নয়, এই অসন্ধিতে, ও তারও আগে। ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। আগচ্ছ কৃষ্ণ অত্র গৌশ্চরতি, দূর থেকে সম্বোধনে যে বাক্য। দূরাত, ওখানে কি ছিল? দূরাত ধুতে চ,
কি ছেদ করেছিলাম আমরা? দুরাত ভূতে। ভূতে মানে কি? দুরাত, সম্বোধনী। হ্যাঁ দুরাত। তাহলে এখানে কি হয়েছে? ঝয় প্রত্যাহারস্থ বর্ণ আছে দ, তারপরে হ আছে, পূর্ব সবর্ণ হয়ে গেছিল দুরাত ধূতে। ঠিক তেমনি সমুদ্ধর্তা, তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। কোথায়? গীতা। গীতাতে। সমুদ্ধর্তা, সম উত দুটো উপসর্গ পূর্বক হ্রি ধাতু থেকে ত্রিচ প্রত্যয় করে সমুদ্ধর্তা, তারপরে সমুদ্ধর্তা। ঠিক আছে? এরকম ঝয় হন্যতরস্যাম এই সূত্রের ব্যাখ্যা। এরপর আর একটা সূত্র আছে, ষষ্ঠটি। তাহলে আজ দুটো সূত্র হলো এখনো পর্যন্ত, ঝয় হন্যতরস্যাম আর তরলি। তৃতীয় সূত্র হচ্ছে ষষ্ঠটি। সহ ছহ অটি, সহ ছহ অটি। সহ এখানে ষষ্ঠীর এক বচন আছে। মূল প্রাতিপদিক কি হতে পারে? হলন্ত, তালবস্যে হলন্ত, এটা হচ্ছে মূল প্রাতিপদিক। এটা কি বিধি সূত্র? হুম। তাহলে সহ ছহ এখানে প্রথমার এক বচন, অটি এখানে সপ্তমীর এক বচন। এর আগে সূত্র ছিল ঝয় হন্যতরস্যাম। এই সম্পূর্ণ সূত্রটা এখানে হহ এই পদটা ছেড়ে দিয়ে অনুবৃত্তি হয়ে চলে আসবে। ঝয় এই পঞ্চমী অন্ত, অন্যতরস্যাম এই অব্যয়টা এখানে চলে আসবে। ঝয় এখানে পঞ্চমী আছে, তাহলে এখন সূত্রে কটা পদ হলো? ঝয় সহ ছহ অটি ঝয় অন্যতরস্যাম। প্রত্যেকটা পদ সাজালে এরকম কি হবে? ঝয় সহ ছহ অন্যতরস্যাম ছহ অটি, এরকম সূত্রটাকে সাজালে হবে। হ্যাঁ, তো সেটাকে বলা হচ্ছে অন্বয় করা। অন্বয় করলে সূত্রটা কি হবে? ঝয় সহ অন্যতরস্যাম ছহ অটি। এখন ঝয় এখানে কি আছে? পঞ্চমী আছে, পরস্যে চলে আসবে। সহ এখানে ষষ্ঠী আছে, স্থানে চলে আসবে। সহ মানে কি? শস্য বা সকারস্য। অন্যতরস্য মানে হচ্ছে বিকল্পেন অথবা বা। ছহ এখানে প্রথমার এক বচন আছে, অটি সপ্তমী আছে, অটি পরে। তাহলে ঝয় পরস্য শস্য স্থানে ছো বা স্যাদ অটি পরে। ঝয় প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি তালব্য সকার থাকে, তাহলে সেই তালব্য সকারের স্থানে বিকল্পে ছকারের আদেশ হবে, যদি সেই সকারের পরে আবার অট প্রত্যাহারস্থ বর্ণ থাকে। কন্ডিশন কি কি বলা হচ্ছে? তালব্যস্যকে থাকতে হবে, এমন একটা তালব্যস্যকে থাকতে হবে যার ঠিক পূর্বেই ঝয় প্রত্যাহারস্থ বর্ণ আছে আর ঠিক পরেই অট প্রত্যাহারস্থ বর্ণ আছে। তাহলে সেরকম যে তালব্য সকার, তার স্থানে কি হবে? ছকারের আদেশ হবে।
স্যার এটা আরেকবার একটু বলুন। এমন একটা সকারকে আমাদের দেখতে হবে যে সকারের পূর্বেই আগে কি বর্ণ থাকতে হবে, ঝয় প্রত্যাহারস্থ বর্ণ থাকতে হবে, আর সেই তালব্যস্বর ঠিক পরে আবার অট প্রত্যাহারস্থ বর্ণ থাকতে হবে। তাহলে সেরকম যে তালব্য সকার তার স্থানে বিকল্পে ছকার আসবে। ঝয় প্রত্যাহারে কি কি বর্ণ পড়ছে? ঝভই থেকে শুরু করে কপই পর্যন্ত, ঝ ভ ঘ ঢ ধ খ ফ ছ ঠ ত চ ট ত কপ, এই বর্ণগুলো পড়ছে। অট প্রত্যাহারে অয়ুণ থেকে শুরু করে হয়াবরট পর্যন্ত যে বর্ণগুলো আছে সেগুলো অট প্রত্যাহারে পড়ছে। তাহলে তালব্যস্যের পরে অট প্রত্যাহারস্থ বর্ণ থাকতে হবে আর ঠিক আগে ঝয় প্রত্যাহারস্থ বর্ণ থাকতে হবে। তাহলে এই সূত্র সেখানে গিয়ে তালব্যস্যের জায়গাতে ছকারের বিধান করবে বিকল্পে। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। যেমন উদাহরণ আসছে এখানে, দুটো উদাহরণ দেওয়া হয়েছে। তৎশিবঃ, তৎশিবঃ একটাই উদাহরণ, তৎ যুক্ত শিবঃ। এখানে এখানে প্রথমে কি ছিল? তৎ শিবঃ ছিল, ঝলাম যশন্তে দিয়ে দকারের স্থানে দকার হলো তৎ শিবঃ। তৎ শিবঃ এখানে দকারটা যেটা আছে সেই দকারটা প্রথমে এখানে প্রথম স্টেপ থেকে যদি করতে হয়, একটা স্টেপ এখানে বাদ চলে গেছে, প্রথম স্টেপ থেকে যদি করতে হয় তাহলে কি করতে হবে? আচ্ছা কারো একটু মাইক্রোফোনটা একটু বন্ধ করলে না, শুনতে পাচ্ছি না। ঠিক আছে, প্রথমে তৎ শিবঃ ছিল, ঝলাম যশন্তে দিয়ে তয়ের জায়গাতে দকার হয়ে গেল তৎ শিবঃ। এখানে তৎ দকার আছে, তাহলে তার দকারটা কি? ত বর্গ বর্গের বর্ণ, তারপরে তালব্যস্যকার আছে, এই জন্য স্তোহ চুনাস চুহু এই সূত্র এসে দয়ের জায়গাতে জ করে দিল, তজ শিবঃ হয়ে গেল। এই যে জকারটা হয়েছে, তারপরে এখানে খর প্রত্যাহারস্থ বর্ণ আছে বলে খরিচ একটা সূত্র আছে, এই সূত্রটা কি আমরা পড়েছি? হ্যাঁ স্যার, আগের দিন মানে পড়া না হয়েছে, হয়েছে স্যার, হয়েছে। हाँ কি हो বলা गया হয়েছিল? প্রধানতে যদি ঝল প্রত্যাহারস্থ বর্ণ থাকে তারপরে যদি খর থাকে তাহলে কি হবে? সেই ঝল প্রত্যাহারস্থ স্থানে চর প্রত্যাহারস্থ বর্ণের আদেশ হবে। এখানে প্রধানতে ঝল প্রত্যাহারস্থ বর্ণ আছে কি জ, অথবা আমাদের এই স্টেপটা করার দরকারই নেই। এই যে আগের দিন বললাম না, যে আগে বললাম না ঝলাম যশন্তে কখন হবে? প্রধানতে ঝল বর্ণ থাকতে হবে, তারপরে কি থাকতে হবে বলেছিলাম? তারপরে অস। হ্যাঁ, অস থাকতে হবে। সেটা সূত্রে বলছে না, সূত্রে এরকম কিছু বলেনি, কিন্তু সহজভাবে বোঝার জন্য এরকম একটা পরিকল্পনা করা হয়েছে। কেন? কারণ হচ্ছে অস প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে, এখানে তো ঝলাম যশন্তে দিয়ে কাজ করছে বস্তুতঃ, কিন্তু পরবর্তীকালে সেটা যস্ত না হয়ে চর্তই হয়ে যাচ্ছে। কেন? খর প্রত্যাহারস্থ বর্ণ পরে আছে, এই জন্য এই সূত্রটা দৃষ্ট ফল, কাজ তো এখানে হচ্ছে কিন্তু তার দৃষ্ট ফল তো থাকছে না। দৃষ্ট ফল থাকছে কি? হ্যাঁ স্যার। থাকছে না। এই জন্য কল্পনা করা হচ্ছে কি, যে এই সূত্র কোথায় কাজ করবে, যেখানে কাজ করবে বলতে কোথায় তার দৃষ্ট ফল হবে, যেখানে অস প্রত্যাহারস্থ বর্ণ পরে আছে। এখানে অস প্রত্যাহারস্থ বর্ণ পরে নেই, তার জন্য এই সূত্রের দৃষ্ট ফল এখানে থাকছে না। তবু সূত্রের দ্বারা আমরা কাজ করতে পারি। তাহলে এখানে তৎ শিবঃ হলো, তারপরে তজ শিবঃ হলো, দিয়ে খরিচ আসবে। প্রধানতে ঝল প্রত্যাহারস্থ বর্ণ এখানে আছে চ, জ, তারপরে খর আছে, তার জন্য এই ঝলের কি হয়ে যাবে? চর্ত হয়ে যাবে। জয়ের চর্ত করলে চ আসবে, তৎ শিবঃ। খরিচ এর দ্বারা জয়ের স্থানে চ হয়ে গেল। এখন তৎ
তচ শিবহ, এই জায়গাতে আমাদের কি হবে, এই সূত্র আসবে ষষ্ঠটি। কি বলেছে ষষ্ঠটি সূত্রের অর্থতে কি বলা হয়েছে, ঝয়ঃ পরস্য, এই যে চটা আছে সেই চটা ঝয় প্রত্যাহারে পড়ছে কিনা, হ্যাঁ স্যার। তারপরে তালব্যস্য আছে, হ্যাঁ এখানে তালব্যস্য আছে, তালব্যস্যের ঠিক পরেই কি বর্ণ আছে এখানে বলতে পারবেন? ই বর্ণ। কি বর্ণ আছে? তালব্যস্যের ঠিক পরে ই বর্ণ। ই বর্ণ, সেই ই বর্ণটা অট প্রত্যাহারের মধ্যে পড়ছে কিনা? হ্যাঁ স্যার পড়ছে। ঠিক আছে, তাহলে কি বলেছিলাম, তালব্যস্যের ঠিক পরেই যদি অট প্রত্যাহারস্থ বর্ণ থাকে আর তালব্যস্যের ঠিক আগেই যদি ঝয় প্রত্যাহারস্থ বর্ণ থাকে, তাহলে সেই রকম যে তালব্যস্য তার স্থানে বিকল্পে ছকার চলে আসছে। ছকার। তাহলে এখানে ছ চলে এসছে, দিয়ে তচ যুক্ত ছিবহ হয়ে গেছে, একসঙ্গে জুড়ে দিলে কি হয়ে যাবে, তচ্ছিবহ। হ্যাঁ আর স্যার। যেখানে বিকল্পে হবে বলেছে, যেখানে ছকার হবে না সেইখানে কি হবে, তচ শিবহ থাকবে, খরিচ দিয়ে চর্ত হয়ে যাবে তচ শিবহ, সেটাই থেকে যাবে তচ শিবহ। তাহলে তৎ যুক্ত শিবহ অথবা তদ যুক্ত শিবহ, এখানে সন্ধি করলে দুটো রূপ আসছে, একটা হচ্ছে তৎশিবহ আর একটা হচ্ছে তচ শিবহ। এরকমই এখানে ইয়াবৎ শক্যম ইয়াবৎ ছক্যম হয়ে যাচ্ছে, তদ শ্রুত্বা তৎশ্রুত্বা হয়ে যাচ্ছে, জগৎ শান্তি জগৎ শান্তি এরকম হয়ে যাচ্ছে। বোঝা গেছে? স্যার বলছি পরীক্ষাতে এরকম থাকবে মানে ভেঙে ভেঙে? হ্যাঁ, এরকম স্টেপ লিখতে হতে পারে, আমি বলে দিলাম পাশে এরকম সূত্র দিয়ে দিয়ে স্টেপ লিখতে হবে, তৎশিবহ এটা দিয়ে দিলাম, তাহলে তার পুরো স্টেপ কিরকম আছে এরকম লিখতে হতে পারে। আমি তৎশিবহ এখানে করে দিয়েছি, তাহলে এটা তো দেবো না, আমি দেবো ইয়াবৎ শক্যম বা আরো অন্য উদাহরণ দেব, সেখানে সন্ধি স্টেপ লিখতে দেব। আর এই ধরনের শর্ট কোশ্চেন হবে যে তৎ যুক্ত শিবহ, এখানে সন্ধি করলে কি কটা রূপ হয়, কি কি হয়, কোন সূত্রের দ্বারা এখানে সন্ধি হয়, এখানে সকারের স্থানে কি আদেশ প্রাপ্ত আছে, আর সূত্রের অর্থ। স্যার একটু সোজা সোজা দেবেন, হ্যাঁ, সূত্রের মানে অর্থ। মিটরাম তাই। কন্ডিশন বুঝে গেলেই লিখতে পারা যাবে। কিন্তু এখন থেকে পড়ে নিতে হবে, না হলে তখন সময় থাকবে না। মানে এখন থেকে প্রত্যেকটা সূত্রই বুঝে বুঝে গেলে ভালো। কতটুকু বুঝতে হবে, সূত্রের ব্যাখ্যা বুঝতে হবে না, সূত্রে কি অনুবৃত্তি আসছে মনে রাখার দরকার নেই, সূত্র মুখস্থ করতে হবে, তার অর্থ মুখস্থ করতে হবে, আর সূত্রের অর্থটা ভালো করে বুঝতে হবে, তার সঙ্গে উদাহরণের সমন্বয় কি করে হচ্ছে, আমি তো সেরকম ভাবে পড়াচ্ছি, তো সেটা অন্তত জানতে হবে। তাহলে এটা বোঝা গেছে তো, ষষ্ঠটি। হ্যাঁ স্যার। এখন আমাদের একটা রূপ আছে, কি লিখলাম এটা, স্যার তার ছল্ল কেন? তৎশ্লোকেন, ঠিক আছে, কি আছে,
তৎশ্লোকেন। সন্ধিচ্ছেদ করলে কি হবে? तद होगा ना सर। टच होगा, टच। হ্যাঁ, তদ শ্লোকেন। ঠিক আছে, কি আছে? তদ শ্লোকেন। এখন এখানে আমরা দেখব ষষ্ঠটি এই সূত্র, এখানে এই সূত্রের দ্বারাই তো কাজ হয়েছে, তো সেই সূত্র এখানে প্রবৃত্ত হতে পারছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এখন কন্ডিশনটা আপনারাই বলতে পারবেন যে সেই সূত্র এখানে কাজ করতে পারবে কিনা। সমন্বয় করুন কিরকম বলা হয়েছে সূত্রের অর্থ। কেউ একজন? কোনটা স্যার? এটা স্যার হুম টচ লোকে নেও। সূত্র কাজ হতে পারে কি এখানে? হ্যাঁ স্যার, কি করে? প্রথমে টচ শ্লোকে নেও, তারপরে তালবেশ্বর, টচ তালবেশ্বরটা 6 হয়ে যাবে। হয়ে যাবে। কখন? টচ শ্লোকে নেও। কখন হবে তালবস্য ছকার? কখন হবে? স্যার এটা হবে না, এখানে তালবস্যের পরে তো ল আছে। হ্যাঁ, আর ল তো অট প্রত্যাহারস্থ বর্ণের মধ্যে পড়ছে না। অট প্রত্যাহার। হ্যাঁ স্যার এখানে তো ল আছে বলে হবে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে প্রাপ্ত নেই, কিন্তু আমাদের প্রয়োগ হয় তৎশ্লোকে এরকম প্রয়োগ করা হয়, তাহলে সেটা সূত্রকার অনুযায়ী, সূত্রকারের মতে এখানে প্রাপ্ত হচ্ছে না, কিন্তু আমাদের এটা দরকার ইষ্ট। তাহলে সূত্রকার যেটা ছেড়ে দেয় সেটা কে গ্রহণ করে? বার্তিককার। হ্যাঁ, এই জন্যই এখানে যাতে ষষ্ঠটি এই সূত্র প্রাপ্ত হয়, সেই জন্য ষষ্ঠটি এই সূত্রতে একটু সংশোধন করছেন বার্তিককার। কি সংশোধন করছেন? তিনি কি বলছেন? এরকম বার্তিক আছে, ছত্বম অমিতি বাচ্যম। ছত্বম অমি ইতি বাচ্যম। কি সন্ধিচ্ছেদ হবে এখানে? ছত্বম অমি ইতি বাচ্যম। অমি ইতি এখানে কোন সূত্রের দ্বারা সন্ধি হয়েছে? অমিতি হয়ে গেছে। আজ তো এই ধরনের সন্ধি এসছে অনেক, প্রথমবারেই আমরা দেখলাম। অকস্য বর্ণে দীর্ঘ। হ্যাঁ, অকস্য বর্ণে দীর্ঘ। ছত্বম অমি ইতি বাচ্যম। এই বার্তিকের অর্থ হচ্ছে ছত্ব বিধায়ক সূত্রে। ছত্বম বলতে এখানে ছত্ব বিধায়ক সূত্রে। ঠিক আছে, কি বলছে? যে অমি ইতি বাচ্যম, সেখানে অটি যে বলা হয়েছে সেই অটি না বলে অমি এরকম বলতে হবে। ঠিক আছে, বার্তিককার কি বলতে চাইছেন? যে ছত্ব বিধায়ক সূত্রে অমি ইতি বাচ্যম, মানে অটি যে পদটা আছে সেই পদটাকে তুলে নিয়ে তার জায়গাতে কি বলতে হবে? অমি এরকম বলতে হবে। ঠিক আছে, তখন সূত্রের স্বরূপ কি হবে?
শস কি হবে? ষষ্ঠমী। বুঝতে পারলেন কি? স্যার আবার স্যার একটু বলুন একবার প্রথম বলুন। থেকে। ষষ্ঠমী এই বার্তিকটা কি বলতে চাইছে? যে ছত্বম মানে ছত্ব বিধায়ক সূত্র। ছত্ব বিধায়ক সূত্র কি আছে? ছত্ব বিধায়ক সূত্র আগেই তো পড়লাম আমরা। ছত্ব বিধায়ক সূত্র কি আছে? ঝ ঝ এর পরে যদি সকার স্থানে বিকল্প ছকার হয় যেটা। হ্যাঁ, সূত্রটা কি? ষষ্ঠটি। হ্যাঁ, ষষ্ঠটি। ছত্ব বিধায়ক সূত্র কি? ষষ্ঠটি। বার্তিককার কি বলছেন? ছত্ব বিধায়ক সূত্রে মানে ষষ্ঠটি এই সূত্রে অমি ইতি বাচ্যম, অমি ইতি বক্তব্যম। হ্যাঁ, কি বলা উচিত ছিল? অমি এটা বলা উচিত ছিল। ঠিক আছে, তাহলে অমি বলা উচিত ছিল মানে অটি এই পদের জায়গাতে কি বলা উচিত ছিল? অমি। অমি, অটি এর পদের জায়গাতে অমি এটা বলা উচিত। ঠিক আছে, তাহলে যদি অটির জায়গাতে অমি বলি তাহলে সূত্রের স্বরূপ কি হবে? ষষ্ঠমি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন এখন ষষ্ঠমি সূত্র আছে। এখন এখানে দেখুন কাজ হচ্ছে কিনা। এখানে এটা দেখুন কাজ হচ্ছে কিনা। কি অত সময় লাগছে? একটাই তো, পুরোটা তো ভাবাই আছে। একটা যেখানে দোষ হচ্ছিল সেই জায়গাটা মিলিয়ে দেখতে হবে। হুম, বোঝা যাচ্ছে না নাকি? স্যার এটা হচ্ছে না ঠিকঠাক। ষষ্ঠটি সূত্র তো ঠিকঠাক বোঝা গেল মনে হলো। হ্যাঁ হ্যাঁ, সে ওটা বুঝতে পেরেছি, এটা ঠিকঠাক হচ্ছে না। অটি এই পদের জায়গাতে অমি এই পদ নিয়ে চলে আসতে হবে। অটি এই পদের অর্থ কি ছিল? অমি, অম হচ্ছে একটা প্রত্যাহার, তার সপ্তমীর এক বচনে অমি, যেমন অটি ঠিক তেমনি হচ্ছে কি অমি। আচ্ছা। হ্যাঁ, হুম। আমি ভাবলাম ওটা তো বোঝা গেছে হয়তো। এবারে ভেবে হ্যাঁ দেখুন। স্যার, আগেরটা বোঝা গেছে। হ্যাঁ, এবারে এবারে দেখুন ভেবে। অটি এই পদের জায়গাতে অমি এই পদটা নিয়ে আসতে হবে। অটি এখানে সপ্তমীর এক বচন ছিল, অমি এখানেও সপ্তমীর এক বচন আছে। অমি এটা হচ্ছে একটা প্রত্যাহার। ঠিক আছে, এবারে দেখুন ভেবে হচ্ছে কিনা।
কি এখনো কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, হয়ে গেছে এখন। হলে তার মধ্যে তো ল চলে আসছে, তাহলে এবার আর হ্যাঁ কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তাহলে ওটা তার জন্য তখন ছ হয়ে গেল। ছ হয়ে গেল, তৎশ্লোকেন এরকম রূপ হয়ে যাচ্ছে। তো এই রূপের সিদ্ধি করার জন্যই বার্তিককার ছত্বম অমিতি বাচ্যম এই বার্তিক করেছে, যার অর্থ বলা হলো ছত্ব বিধায়ক সূত্রে অমি ইতি বাচ্যম, মানে সেখানে অটি এটাকে না বলে অমি এটা বলা উচিত। ছত্বম অমিতি বাচ্যম ষষ্ঠটি। এরপরে অন্য সূত্র আসছে আমাদের মনুস্বারহ। মনুস্বারহ এটা হচ্ছে একটা বিধি সূত্র। মনুস্বারহ এখানে মো অনুস্বারহ কি সন্ধি হয়েছে? এখানে ইঙ্গ পদান্ত গতি। ইঙ্গ পদান্ত অতি। মো এটাকেও ভাঙলে মহ এরকম হয়ে যাবে। আমরা বিসর্গ সন্ধিতে পড়বো, এই ধরনের সন্ধিগুলো আমরা বিসর্গ সন্ধিতে পড়বো। রামস্মি, হ্যাঁ, মনুস্বারহ এই সকল যেগুলো হচ্ছে, মহ অনুস্বারহ সন্ধিচ্ছেদ করলে মহ অনুস্বারহ। মহ এখানে ষষ্ঠীর একবচন আছে। ময় হলন্ত প্রাতিপদিক মূল শব্দ, তার থেকে ষষ্ঠীর একবচন হচ্ছে মহ। অনুস্বারহ এটাও প্রথমার একবচন আছে। এই সূত্রের আগে এই সূত্রটা পদস্য একটা অধিকার সূত্র আছে, তার অধিকারে মনুস্বারহ এই সূত্রটা পঠিত হয়েছে বলে মনুস্বারহ এই সূত্রতেও পদস্য এই পদের অধিকার চলে আসবে। তাহলে এখন মহ পদস্য অনুস্বারহ তিনটা পদ পাওয়া গেল। একটা সূত্র আছে, এটা আমরা পরে পড়বো সূত্রটা বিসর্গ সন্ধিতে, হলি সর্বেশাম। সেখান থেকে হলি এই সপ্তম্যন্ত পদ এখানে অনুবৃত্তি হয়ে চলে আসবে। এখন মহ পদস্য, মহ এখানেও ষষ্ঠী আছে, পদস্য এখানেও ষষ্ঠী আছে, পরস্পরের সঙ্গে অন্বয় হবে। মহ এই পদটা পদস্য এই পদের বিশেষণ। আর আমরা জানি কি যে কোনো বিধিসূত্রে যদি বিশেষণবাচক পদ থাকে তাহলে সে কি হয়? একটা নিয়ম বলা হয়েছিল কিন্তু, আবার একবার বলুন স্যার। তদন্তের বোধক হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার, তদাদির বোধক হয়। তদন্তের বোধক হয়, আর সপ্তম্যন্ত বিশেষণ হলে তদন্তের বোধক হয় বলেছিলাম, ঠিক আছে? তাহলে মহ এটা হচ্ছে হ্যাঁ স্যার। পদস্য এর বিশেষণ, তার জন্য কি হবে? মহ এটা তদন্তের বোধক হবে। মহ এই শব্দেরই অর্থ কি চলে আসবে? মান্তস্য, মানে মকার অন্তে যার আছে সে হচ্ছে কি মান্ত, সেটা হচ্ছে পদের বিশেষণ। তাহলে মান্তস্য পদস্য মানে মকার অন্তে আছে এরকম যে পদ, মকার বলতে ময় হলন্ত অন্তে আছে এরকম যে পদ, তার মান্তস্য পদস্য, ঠিক আছে? অনুস্বারহ ভবতি হলি পরে। তাহলে মান্ত যদি পদ থাকে সেই পদের স্থানে কি হবে? অনুস্বার হয়ে যাবে যদি পরে হল বর্ণ থাকে। হ্যাঁ, মান্তস্য পদস্য অনুস্বারহ ভবতি হলি পরে। তো মান্তস্য পদস্য সম্পূর্ণ পদের স্থানে হবে না, মান্তস্য পদস্য অন্ত্যস্য ফলহ স্থানে। অনুস্বারহ ভবতি হলি পরে। তাহলে মান্ত যে পদ, সেই পদের অন্তিম, সেই পদের পরে যদি হল থাকে, হল বর্ণ থাকে, তাহলে সেই মান্ত পদের অন্তিম যে হল, সেই অন্তিম হল বর্ণের স্থানে কি হবে? অনুস্বার হবে।
এখন মান্ত পদের অন্তিম হলবর্ণ কি হতে পারে? মান্তর হল বর্ণ হ্যাঁ, অন্তে মান্ত যে পদ তার অন্তিম হলবর্ণ কি হতে পারে? ত কেন? মান্ত পদ মানে কি? মকার অন্তে আছে মকার অন্তে আছে যার। হুম সেই হুম হুম সেই পদের অন্তিম হলবর্ণ কি হতে পারে? মকার ম হবে। হ্যাঁ, ম মই হবে। হবে তো স্যার। হ্যাঁ, তাহলে সেই ময়ের জায়গাতে কি হবে? অনুস্বার হয়ে যাবে যদি পরে হল বর্ণ থাকে। এই জন্য আমরা বলি না যে ময় হলন্তটা অনুস্বার হয়ে যায় যদি পরে ব্যঞ্জন বর্ণ থাকে। সেই কাজটা এই সূত্রের ও দ্বারা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। উদাহরণ যেমন হরিম বন্দে, হরিম দ্বিতীয় এক বচনে হরি শব্দের কি রূপ হয়? হরিম। আমরা রূপ লেখার সময় কি লিখি? ময় হলন্তই লিখি, হরিম। ঠিক আছে, তারপরে বন্দে এখানে অন্তস্থ ব আছে, সেটা কি? হল বর্ণ। তাহলে মান্ত যে পদ হরিম, এটা মান্ত পদ, তারপরে ব্যঞ্জন বর্ণ আছে, হল বর্ণ আছে ব। তাহলে মান্ত পদের যেটা অন্তিম হল বর্ণ ম, তার স্থানে কি হয়ে যাবে? অনুস্বার হয়ে যাবে হরিম বন্দে। ঠিক আছে, হরিম বন্দে। ঠিক তেমনি পুস্তকম পঠতি, এখানেও পুস্তকম পঠতি। রামম পশ্যতি, রামম পশ্যতি। ওদনম পচতি, ওদনং পচতি। এই অনুস্বারের উচ্চারণ অনেকেই ময়ের মতো করে দেয়, কিন্তু অনুস্বারের উচ্চারণ ওই কালী পূজার সময় এক ধরনের মন্ত্র আছে, সেটার নামটা কি আমি ভুলে গেছি। সেখানে এরকম প্রত্যেকটা বর্ণের সঙ্গে অনুস্বার যুক্ত করে করে উচ্চারণ করা হয়। কি বলে ওটাকে, কেউ জানেন কি? প্রাণ প্রতিষ্ঠা। না না, ওই কি ধরনের মন্ত্রটাকে বলে, ওই অং অং এরকম ভাবে উচ্চারণ করে। ওখানে যে অনুস্বার উচ্চারণ করে সেটাই হচ্ছে অনুস্বারের উচ্চারণ। রামং পশ্যতি এরকম পড়া উচিত অনুস্বারের উচ্চারণ, কিন্তু আমরা ময়ের মতোই করে দিই। হরিম বন্দে এখানে ঠিক আছে ময়ের মতো উচ্চারণ হলো, যেখানে অনুস্বার হয়ে গেছে পুস্তকং পঠতি, স্তবং করোতি, স্তুতিং করোতি। ঠিক এখানে এরকম এই সকল জায়গাতে হরিম বন্দে, এখানে গীতা পাঠের সময় কিরকম উচ্চারণ হয়? হরিম বন্দে এরকম উচ্চারণ হয়ে যায়। তার জন্য সূত্র আছে, আমরা বলেছিলাম না, অনুস্বরস্য এই পরসবর্ণ পরে আসবে, সেই সূত্রের দ্বারা এখানে কাজ হবে। এই সকল জায়গাতে আমরা দেখেছি মান্ত পদ, তারপরে হল আছে যেহেতু, তার জন্য মান্ত পদের অন্তিম যে হল বর্ণ তার স্থানে অনুস্বার হয়ে গেছে সব জায়গাতে। বিদ্যালয়ং গচ্ছতি, বস্ত্রং দদাতি। মনুস্বারহ। এখন এটা হচ্ছে বাক্য, রামম পশ্যতি এটা কি? একটা বাক্য, তাই তো? হরিম বন্দে এটাও কি একটা বাক্য? পুস্তকম পঠতি এটাও একটা বাক্য। আর বাক্যে কি হয়? বাক্যে কি বলেছিলাম? সংহিতা কি হয় বাক্যে? বিবক্ষার অধীন হয়, তাই তো? মনে আছে কি না? হুম, সে মনে পড়ছে না। संहितैक पदे नित्या नित्य धातु उपसर्गयोः। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বাক্যে সংহিতা কি? বিবক্ষার অধীন, তাই তো? তাহলে যেখানে হ্যাঁ স্যার। সংহিতা আমি বিবক্ষা করব সেখানে কি হবে? সন্ধি হবে।
আর যেখানে সংহিতার বিবক্ষা করব না সেখানে সন্ধি হবে না, তাই তো? তাহলে এখানে আমরা সংহিতার বিবক্ষা করেছি, হরিম বন্দে এই স্থানে এই বাক্যেতে সংহিতার বিবক্ষা করেছি, তার জন্য সন্ধি হয়ে কি হলো, হরিং বন্দে এরকম হয়েছে। যেখানে সংহিতার বিবক্ষা করব না সেখানে কিন্তু, এটা জানার জন্য বলে রাখছি, কেউ যদি কোনোদিন বলে কিছু তার জন্য, এটাও কিন্তু ঠিক, হরিম বন্দে এটাও কিন্তু ঠিক, ঠিক আছে? হরিম বন্দে এটাও কিন্তু ঠিক, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও ঠিক। কেউ যদি বলে কোনো সময় যদি পরীক্ষার খাতায় আমরা লিখে দিই হরিম বন্দে, সেটা যদি কেউ কেটে দেয় তাহলে সেটা বললে কিন্তু সে নাম্বার দিতে বাধ্য। কিন্তু আবার অনেক রকম এগুলো হচ্ছে শুধুমাত্র সূত্র অনুযায়ী ধরে গেলে হয় না, অনেক সময় পরম্পরাগত দেখতে হয়। সংহিতার বিবক্ষা একটা বাক্যে আমি করছি আর একটা প্যারাগ্রাফের মধ্যে একটা বাক্যে করেছি আর একটা বাক্যে করিনি, সেটাও আবার ঠিকঠাক যুক্তিযুক্ত নয়। তার জন্য যদি এক জায়গাতে সন্ধি করেছি মানে সংহিতার বিবক্ষা করেছি, তাহলে পুরো প্যারাগ্রাফটাই সংহিতার বিবক্ষা করা উচিত। তো এরকম যদি সংহিতার বিবক্ষা না হয় হরিম বন্দে এটাও ঠিক, কিন্তু সব জায়গাতে এরকম মোকার ঘটিত রূপও বাক্যও ঠিক, ঠিক আছে? হ্যাঁ স্যার। মনুস্বার হয়ে গেল। আজকে স্যার অত দূর পর্যন্তই থাক। ঠিক আছে তাহলে থাক, কিন্তু তাহলে বাড়ির কাজ দিচ্ছি কিছু, ওগুলো করে হ্যাঁ স্যার, বাড়ির কাজ কিছুদিন। হ্যাঁ হ্যাঁ স্যার, বাড়ি কাটতে। গীতা থেকেই দিচ্ছি। সন্ধিচ্ছেদ এরকম ভাবেই দিচ্ছি, আর সন্ধিচ্ছেদ করা থাকবে, সেটা সন্ধি করতে হবে। এটা একটা হয়ে গেল। হ্যাঁ, ইবো এখন বলতে হবে না। লিখুন সবাই দেখে দেখে এখান থেকে লিখুন, এটা আমি দেব না।
স্যার এটা অভিপ্রবৃত্ত না প্রবৃত্ত? প্রবৃত্ত কর্ম প্রবৃত্ত, হ্যাঁ। স্যার তৎ যোগ কি মানে ইয়াটা বুঝলাম না। কি এই তৎসখ্যম নাকি? তৎ যোগ সক্ষম নাকি মানে ইয়াটা লেখাটা বুঝছি না। হ্যাঁ, তৎ সত্যম তালবস্য কয়ে জফলা ময়া হরন্ত।
এখন সন্ধি করে কি রূপ হচ্ছে সেটাও লিখতে হবে, পাশে সূত্র লিখতে হবে। স্যার 16টা হয়ে গেছে। একই রকমের আছে। এক- আজের তো সব উদাহরণগুলো এলো না এখনো পর্যন্ত। স্যার বুধবার দিয়ে একটু বেশি করে দেবেন, না একটা দিন আছে না হাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অতদূর পর্যন্ত রইলো। হুম, হ্যাঁ স্যার ঠিক আছে, বুধবারে বেশি করে দিয়ে দেবেন। ঠিক আছে। স্যার কালীর মন্ত্র আমি একটু দেখলাম স্যার, ওই মন্ত্রটা কি ওম ক্রিং ক্রিং হিং হিং হ্যাঁ হিং হ্যাঁ, হিং দক্ষিণে কালীকে? হ্যাঁ ওই স্যার এইটা। হ্যাঁ হ্যাঁ, ওই ওই ধরনের কিছু মন্ত্র আছে, ওগুলোতে হ্যাঁ বিশেষ একটা নাম আছে। এটাই তো স্যার প্রাণ প্রতিষ্ঠা। আং আং আচ্ছা ক্রিং আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ক্রিং। হ্যাঁ হ্যাঁ। আমি হ্যাঁ ঠিক হ্যাঁ জানি না ওগুলো কি। ওখানে উচ্চারণ আমি দেখেছি একমাত্র অনুস্বারের উচ্চারণ ঠিকঠাক হয়, বাকি সব জায়গাতে কিন্তু ময়ের মতোই উচ্চারণ করে দেয়। আচ্ছা স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম এই 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 জায়গাটা কোথাতে বলেছিলেন না? আং ক্রিং। হ্যাঁ 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 ওম ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হিং হিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হ্রিং 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 স্বাহা। ओम काली काली महाकाली काली के पापहारिणी धर्मार्थ मकसद देवी नारायणी नमस्तुते। হুম, ঠিক আছে, তাহলে আজ অতটা পর্যন্ত রইলো। পরের দিনে বাকি যে হল সন্ধি হ্যাঁ প্রকরণ স্যার। আছে তারা, হ্যাঁ, তাহলে এখানে রাখছি। আজ সকলকে শুভরাত্রি। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শুভরাত্রি। শুভরাত্রি স্যার। धन्यवाद। শুভরাত্রি স্যার। হুম।